রাজনৈতিক শক্তির দুর্বলতায় আর্থিক খাতে কর্তৃত্ব বাড়ছে সুবিধাভোগীদের, মন্তব্য দেবপ্রিয়। কৃষককে হয়রানি করলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। চলতি মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু। সবার জন্য ন্যায্য মূল্যের দোকান চালু করতে চায় টিসিবি। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে জুলাই থেকে শুরু। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজনৈতিক শক্তির দুর্বলতায় আর্থিক খাতে সুবিধাভোগীদের কর্তৃত্ব বাড়ছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। দেশে নীতি সমন্বয়ের অভাব আছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীতে এক মত বিনিময় সভায় তিনি বলেন, জিডিপির হিসেবে খাত থাকায় আনুপাতিক হারে কমেছে রাজস্ব আয়। এক দশকের বেশি সময় ধরে দেশের জিডিপি প্রবৃদ্ধি গড়ে 6% বেশি। বড় অঙ্কের জিডিপির তুলনায় দেশি বিদেশি ঋণ এখন 42%। অন্যদিকে কর জিডিপি অনুপাত কমে দাঁড়িয়েছে 8%-এর নিচে। ব্যক্তি খাতে পর্যাপ্ত বিনিয়োগ না বাড়লেও এমন উচ্চ প্রবৃদ্ধির বাস্তবতা বিশ্লেষকদের কাছে প্রশ্নবিদ্ধ। তাদের মতে রাজস্ব বিভাগের অদক্ষতা, দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার ও করদাতারা। রাজধানীর ইআরএফ কার্যালয়ে মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তথ্যের নৈরাজ্য আর অন্ধত্ব পার হয়ে এখন চলছে তথ্যের অপঘাত। এখন সর্বাঙ্গে এখানে অপঘাত হওয়াতে এক ধরনের বৈকল্যই চলে এসেছে। আপনি তথ্য উপাত্তকে নিয়ন্ত্রণ করছেন, জনমানুষের কাছে বাজারে যেতে দিচ্ছেন না, কিন্তু যে এটা আমদানি করে সে যদি পায় তাহলে তো তার বাজার সুবিধা বেড়ে গেল। তিনি বলেন, ব্যাংকিং খাতের অনেক অনিয়মের তথ্য প্রকাশ করে সাংবাদিকরা। গুটি কয়েক মানুষকে সুবিধা দিতেই কেন্দ্রীয় ব্যাংক তাদের প্রবেশে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেন দেবপ্রিয়। সুদের হার এবং একই রকমভাবে ব্যাংক একীভূতকরণ করার কথা, বিনিময় হারের এই যে সমস্যাগুলি হয়েছে, এটার একটা বড় কারণ হলো যে একদিকে বড় কারণ হলো নীতি সমন্বয়ের অভাব, আরেক দিকের বড় কারণ হলো এগুলিকে মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক শক্তি দরকার, সেই রাজনৈতিক শক্তির চেয়ে সুবিধাভোগীদের সামাজিক রাজনৈতিক শক্তি অনেক বেশি। বৈদেশিক মুদ্রার সংকটে ঋণ পরিশোধের চ্যালেঞ্জে পড়েছে দেশ। 2026 সালে রূপপুর প্রকল্পের কিস্তি শুরু হলে আরও চাপ বৃদ্ধির শঙ্কা এই অর্থনীতিবিদের। যদি আমার দায় দেনা পরিস্থিতিকে সমন্বয় করতে হয় আগামী দিনে, তাহলে এইটার জন্য একটি পরিকল্পনা নেওয়া দরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালিকানা যাদের কাছে আছে। ধান ও চালের গুণগত মানে কোনো আপোষ করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এছাড়া কৃষকদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। এ সময় খাদ্যমন্ত্রী জানান, চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান, চাল, গম সংগ্রহ শুরু করেছে সরকার। এবার প্রতি কেজি বোরো ধানের মূল্য 32 টাকা, সিদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 এবং গমের দাম 34 টাকা নির্ধারণ করা হয়েছে। এই মৌসুমে 11 লাখ টন সিদ্ধ চাল, 1.5 লাখ টন আতপ চাল, 5 লাখ টন ধান এবং 50,000 টন গম কিনবে সরকার। এতে খরচ হবে 7,500 কোটি টাকা। এবার লক্ষ্যমাত্রা পূরণে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী। সঠিক সময় এই সংগ্রহগুলো করতে হবে এবং আমরা জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য। আর হাওড়কে আমরা প্রাধান্য দিয়ে হাওড়ের ধানের বরাদ্দও বেশি দিয়েছি। আগামী জুলাই থেকে সবার জন্য ন্যায্য মূল্যের দোকান চালু করতে চায় বাণিজ্য মন্ত্রণালয়ের বিপণন সংস্থা টিসিবি। প্রধানমন্ত্রীর সম্মতি মিললেই এ কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। সকালে রাজধানীর বারিধারায় টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বলেন, বাজেটে নিত্যপণ্যের শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। মূল্যস্ফীতির আঁচ থেকে কম আয়ের মানুষকে স্বস্তি দিতে 1 কোটি পরিবারকে ধারাবাহিকভাবে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য দিচ্ছে টিসিবি। মঙ্গলবার রাজধানীর বারিধারা পার্কে মে মাসের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এবার দেয়া হচ্ছে জনপ্রতি 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 5 কেজি চাল। 3 পণ্যের এই প্যাকেজের দাম 470 টাকা। প্রতিমন্ত্রী জানান, সচ্ছলতা থাকা সত্ত্বেও যারা টিসিবির কার্ড নিয়েছেন যাচাই বাছাই করে তাদের বাদ দেয়া হচ্ছে।
সেসব কার্ড পুনরায় দেওয়া হচ্ছে যোগ্য মানুষকে। টিসিবির কার্ডে কম দামে জরুরি এসব পণ্য পাওয়ায় খুশি কম আয়ের মানুষ। ওই যে জায়গা থেকে নিয়ে ওই জায়গায় কষ্ট হয়, সিরিয়াল ধরে নিতে হয়, রাত ধরে দাঁড়ায় থাকতে হয়, লাইন ধরে তারপরে আনতে হয়, কারণ আমরা তো মহিলারা কেউ ধৈর্য নাই। ভর্তুকি মূল্যের এই কার্যক্রমের পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হতে চায় টিসিবি। লক্ষ্য ন্যায্য দামে নিত্যপণ্য বিক্রির মাধ্যমে লোকসান কমিয়ে আনা। এজন্য সারা দেশে দোকান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এখানে দুইটা জিনিস, একটা হলো 1 কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে আমরা সাবসিডাইজ রেটে দিচ্ছি, আর ওই দোকানগুলি হলে প্রয়োজন মতে সবার আপনাদের সাথে পরামর্শক্রমে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলোও ন্যায্য মূল্যে, দুটার মধ্যে পার্থক্য আছে, ন্যায্য মূল্যে দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি চাব। প্রতিমন্ত্রী জানান নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে টিসিবির মাধ্যমে 3 মাসের মজুদ গড়ে তোলা হচ্ছে। এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা, আমরা পণ্যের সরবরাহটা স্থিতিশীল রাখার চেষ্টা করি। উৎপাদক থেকে ভোক্তা, আমদানিকারক থেকে ভোক্তারা যেন সহজে সকল জিনিসের অ্যাভেলেবিলিটি থাকে, এটা হলো আমাদের কাজ। প্রতিমন্ত্রী জানান বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে খাদ্য কৃষি সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয়ে জোর দেয়া হচ্ছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঢাকায় কোরবানির হাট বসবে 22টি। এরই মধ্যে ঢাকা উত্তরের 7টি ও দক্ষিণের 2টি হাটের ইজারাদার নিশ্চিত হয়ে গেছে। 4টিতে এখন পর্যন্ত কেউ দরপত্র জমা দেয়নি। ঈদের দিন সহ 5 দিন বেচাকেনা চলবে অস্থায়ী হাটগুলোতে। সিটি কর্পোরেশনের আশায় এবার অন্তত 1.5 গুণ বেশি দর পাওয়া যাবে। আগামী মাসে কোরবানির ঈদ, এরই মধ্যে হাটের প্রস্তুতি শুরু করেছে সিটি কর্পোরেশন। গাবতলী স্থায়ী হাট সহ ঢাকা উত্তরে বসবে 10টি। এর মধ্যে ভাটারা ও বসিলার জন্য কোনো দরপত্র জমা পড়েনি। গতবার দিয়াবাড়ি হাটের দর ছিল 1,90,00,000 টাকা, এবার উঠেছে 8,90,00,000 টাকা। আফতাবনগরে হাটের দর ছিল 1,67,00,000 টাকা, এবার উঠেছে 4,89,00,000 টাকা। কিন্তু ইস্টার্ন হাউজিংয়ের হাট সরকার নির্ধারিত দরের চেয়ে 20,000 টাকা কম দর পড়েছে। পর্যায়ক্রমে আমরা অবশ্যই 100% নিয়ম মেনেই তারপরে আমরা কাজগুলো করব। এই টোটাল হাটগুলোকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার পরেই আমি একটি আমার প্রেস রিলিজ দিয়ে দিব কোন হাট কত দামে কারা কারা পেল এবং কত টাকায় পেলাম। গত বছর ঢাকা দক্ষিণে হাজারীবাগ হাটের দর ছিল 3,32,00,000 টাকা, এবার উঠেছে 6,06,00,000 টাকা। আর মেরাদিয়া হাটের দর 1 কোটি টাকা বেড়ে 3,72,00,000 টাকা। কমলাপুরের হাটের জন্য আগ্রহ দেখায়নি কেউ। যারা ইজারাদের নিশ্চয় তারা হিসাবপাতি করেই দিয়েছে, তারা তাদের নিজস্ব লাভ লোকসান ইত্যাদি বিষয়গুলো, কিন্তু আমাদের রেট কিংবা আমাদের ইয়েগুলো কিন্তু পূর্বের মতোই আছে। রেভিনিউ আয়টাকে বিশেষভাবে রাজস্বটাকে সর্বোচ্চ আমরা করতে পারি, সর্বোচ্চ করে সেটাই আমাদের ইয়ে থাকে আর কি। সিটি কর্পোরেশন বলছে হাটের ইজারার সাথে ভ্যাট, আয়কর ও পরিষ্কার বাবদ টাকা দিতে হবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী এবং মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য 75 টন খেজুর উপহার দিয়েছে সৌদি সরকার। দুপুরে বারিধারায় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান আনুষ্ঠানিকভাবে এই খেজুর হস্তান্তর করেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল খেজুর গ্রহণ করেন। যদিও এর আগে থেকেই রোহিঙ্গাদের মাঝে খেজুর বন্টন করা হচ্ছে। অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব সম্পর্কের উদাহরণ এই উপহার। এই উপহারই শেষ নয়, কেননা বাংলাদেশের সাথে নানা ইস্যুতে এক হয়ে কাজ করছে সৌদি সরকার। দুই দেশের সৌহার্দ্য বাড়াতে আমরা আরও আন্তরিক। এদেশের মানুষের পাশে দাঁড়াতে সবসময় চেষ্টা করে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সার্বিক অবস্থা পর্যালোচনা করছে। সময়মতো তারা বিনিয়োগ করবে বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইউএস ট্রেড শোর 29তম আসর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জন ফে বলেন, লজিস্টিক সমস্যা সমাধান হলে ব্যবসার গতি বাড়বে। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন আইটি পণ্য রপ্তানি করে।
ওরাকল দেশে আসায় প্রযুক্তি খাতে ব্যবসা বাড়বে এবং দক্ষ জনশক্তি তৈরি হবে। এবারের ইউএস ট্রেড শো 9 মে শুরু হয়ে চলবে 11 মে পর্যন্ত। শতাধিক পণ্য নিয়ে 44টি প্রতিষ্ঠান অংশ নেবে এতে। এর মধ্যে 6টি কোম্পানি প্রথমবারের মতো অংশ নিচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ কর্মসূচির আওতায় জুন নাগাদ বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব না হলেও ঋণের তৃতীয় কিস্তি সময় মতো পাওয়া যাবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে IMF প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এক তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। IMF বিভিন্ন বিষয়ে যে তাদের পর্যালোচনা সেটা আমাদেরকে জানিয়েছে। আমরা বাংলা ব্যাংকের পক্ষ থেকে সেগুলো শুনেছি এবং বেশিরভাগ বিষয়েই আমরা যে আমাদের যুক্তি এবং তথ্য সেগুলো উপস্থাপন করার পর আমরা উভয়ই একমত হয়েছে বিভিন্ন বিষয়গুলোতে। গত 2 দিনের ঝড় ও শিলাবৃষ্টিতে মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাতের শিলাবৃষ্টিতে মুন্সিগঞ্জের খাসকান্দি ও রমজানবেগ এলাকায় মাঠের বাঙ্গি নষ্ট হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় শাকসবজি সহ 30 হেক্টরের বেশি জমির ফসল ক্ষতি হয়েছে। লক্ষ্মীপুরে ঝড় বৃষ্টিতে পাকা বোরো ধান, সয়াবিন ও রবি শস্যের ক্ষেতে পানি জমে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। জেলায় 50 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির কারণে আমার এই প্রায় 6 থেকে 7 লাখ টাকার ক্ষতি আমার হয়েছে। বাঙ্গি, কুমড়া কম মিনিমাম 1.5 কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে সতর্ক করেছি যে বৃষ্টি হওয়ার আগে আপনারা কেটে ফেলবেন এটাকে। আর কালকে যে বৃষ্টিটা হয়েছে, তো এই বৃষ্টি যদি প্রলম্বিত না হয় বা আর যদি না হয়, বৃষ্টি না বাড়ে, আশা করা যায় এখানে কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবে আমাদের পরামর্শ এটাই যে যেগুলো পেকে গিয়েছে এগুলো অবশ্যই ঘরে তুলে আনতে হবে দ্রুত। উপমহাদেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। হালদা পারে ডিম সংগ্রহের অপেক্ষায় কয়েকশো জেলে। বিশেষজ্ঞরা বলছেন হালদার ভৌত ও রাসায়নিক পরিবেশ ভালো রাখতে সামগ্রিকভাবে সচেতনতা জরুরি। এদিকে বিশেষ নজরদারি ও ব্যবস্থার কথা জানিয়েছে মন্ত্রণালয়। কার্প জাতীয় মা মাছ সাধারণত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে অমাবস্যা বা পূর্ণিমার জোয়ারে ডিম ছাড়ে হালদা নদীতে। তবে শুধু জোয়ার হলেই চলবে না, মেঘের গর্জনের পাশাপাশি থাকতে হবে ঝড় বৃষ্টি, যাতে উজান থেকে ধেয়ে আসা পানির স্রোতে ডিম ছাড়া নিরাপদ মনে করে মা মাছ। এবার নির্ধারিত সময়ে একটি অমাবস্যা ও একটি পূর্ণিমা পার হয়েছে, তাই সামনের অমাবস্যার জন্য নদী পারে বৃষ্টির অপেক্ষায় 300-র বেশি ডিম সংগ্রহকারী। 3টা অলরেডি চলে যাচ্ছে, ঝড় বৃষ্টি এখন শুরু হয়েছে। যদি উপর থেকে ডল আসে, যে কোনো মুহূর্তে মামার ডিম ছাড়তে পারে। নদীর পরিবেশ ভালো আছে জানালেও উজানে পানি কমে যাওয়ায় লবণাক্ততা বেড়েছে বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া ইঞ্জিন চালিত নৌকা, বালু উত্তোলন, মাছ ধরা বন্ধ এবং নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি হালদাপাড়ের বাসিন্দাদের উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। প্রাকৃতিক মূলধন, সেই মূলধনটাকে সুরক্ষার স্বার্থে, আগামী প্রজন্মকে সুরক্ষার স্বার্থে সবগুলো দূষণেরই মুক্তি দরকার। আমার বেঁচে থাকার এই অবলম্বনকে, সভ্যতার এগিয়ে যাওয়ার এই অবলম্বনকে কোনোভাবেই দূষিত না করা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে হালদা নিয়ে বিশেষ নজরদারি রয়েছে। মৎস্য হেরিটেজ ঘোষণার পর এই নদী ঘিরে সব ধরনের অপতৎপরতা বন্ধ করা হয়েছে। হালদা নদীতে আমাদের মৎস্য বিচরণ এবং মৎস্যের উৎপাদন বাড়ানোর যে পদক্ষেপ, সেটার সঙ্গে সঙ্গে এই মৎস্যকে নিয়ে যাতে আরও গবেষণাধর্মী কাজ করতে পারে, সে ব্যাপারেও এই ইনস্টিটিউশনটা একটা বড় ভূমিকা রাখবে। ডিম সংগ্রহের পর রেণু ও পোনা তৈরি এবং মাছ চাষ, হালদা নদীর এই প্রক্রিয়া ঘিরে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়। সংশ্লিষ্টরা বলছেন এতে প্রতি বছর কমপক্ষে 800 কোটি টাকার লেনদেন হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আবারও 1000 কোটির ঘরে লেনদেন ঢাকার শেয়ার বাজারে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয় 1108 কোটি 34 লাখ টাকা। যদিও এ সময় সূচক কমেছে 1.73 পয়েন্ট, আর দর হারিয়েছে 56 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 34 পয়েন্ট।
মঙ্গলবার শুরু থেকে ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। প্রথম ৬ মিনিটে প্রধান সূচক বাড়ে ৩৪ পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ১.৭৩ পয়েন্ট, অবস্থান করছে ৭,২২৫-এ। ডিএসইতে আবারও লেনদেন ছাড়ালো ১,০০০ কোটির ঘরে। আজ লেনদেন হয় ১,১০৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা লেনদেন বেড়েছে। হাতবদলে অংশ নিয়ে ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে ৫৬ প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ২২২টির, অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে বেস্ট হোল্ডিংস, দ্বিতীয় এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৃতীয় অবস্থানে গোল্ডেন সন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় জিকিউ বলপেন, তৃতীয় অবস্থানে আইসিবি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৩৪.৪৯ পয়েন্ট। লেনদেন ১১৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে ১১০ টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে ১৪৫ টাকা ৭ পয়সায়। ইউরোর দর বেড়েছে, বিনিময় হয়েছে ১২৪ টাকা ৩৮ পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর বিনিময় হয়েছে ১ টাকা ৩৮ পয়সায়। সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে ২৯ টাকা ৪৭ পয়সায়। দর বেড়েছে। আরব আমিরাতের দিরহামের বিনিময় হয়েছে ৩০ টাকা ১০ পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে ৩৫৯ টাকা ৬৬ পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে ২৩ টাকা ৩২ পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।